আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করব না, এটা ভুল হয়েছে এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে তিনি জাতির কাছে মাপ চাইলেন। তো এই ঘটনা যখন ঘটেছিল সে আজ থেকে 15 বছর আগে, তারও আগে 16 বছর আগে, তখন তার তারুণ্য ছিল, বয়স ছিল, তাগদ ছিল। এখন তিনি বয়সের ভারে নুজু, কাজেই আগের মতো তার তারুণ্য নেই, শারীরিক শক্তি নেই, মনোবল নেই, কিন্তু মেধার যোগ্যতা হয়তো আগের চেয়ে বেশি আছে, অভিজ্ঞতা আগের চেয়ে বেশি আছে। তো এই কারণে তার সফলতার কোনো বিকল্প নেই আমাদের জন্য। কারণ হলো, যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন, লাখ লাখ তরুণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে একটি মহল বলছে যে ডক্টর ইউনূস এই দেশের যে দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে পদটি সেটি তিনি গ্রহণ করেছেন, সেটি সে সঠিকভাবে কন্ট্রোল করতে পারবে না। তার যেহেতু রাষ্ট্র পরিচালনার আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই, তাই তিনি এটি পালন করতে পারবে না। তিনি হয়তো হুট করে এয়ারপোর্টে গিয়ে বলবে যে আমি আর পারবো না। অতীতেও কিন্তু এমনটা হয়েছিল এবং এই ব্যর্থতার কতটুকু সম্ভাবনা রয়েছে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। প্রেষক, চলুন আমরা সেই ভিডিওটি দেখব এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। বেশি দিন নয়, মাত্র 2 সপ্তাহ হলো তিনি ঠিক প্রধানমন্ত্রীর যে চেয়ারটি, সেই চেয়ারটি পরিচালনা করছেন তার প্রিয়জন এবং আপনজনদেরকে নিয়ে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে কোনো রকম দেশি এবং বিদেশি কোনো চাপ তার উপরে নেই। তিনি নিজের ইচ্ছায়, নিজের পছন্দে চলছেন। কারা উপদেষ্টা হবেন, কারা সচিব হবেন এবং গুরুত্বপূর্ণ পদ পদবিতে কারা বসবেন, এই পুরো জিনিসটি তিনি স্বাধীনভাবে করতে পারছেন। ফলে তার এই যে সাম্প্রতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে আমরা প্রথমত বলতে পারি যে তিনি স্বাধীনভাবে কাজ করছেন। স্বাধীনভাবে কাজ করার মতো তার তাগদ রয়েছে, শক্তি রয়েছে এবং আগামী দিনগুলোতে যদি তার এই কর্মের ফলে দেশের উন্নয়ন ঘটে, সংস্কার হয়, ব্যাপক পরিবর্তন হয়, বহির্বিশ্বে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পায়, তাহলে তাকে নিয়ে যে মিথ ছিল মানুষের মনে, তিনি জ্ঞানী, গুণী, বিশ্ববিখ্যাত ব্যক্তি, তিনি সব পারেন এবং তাকে ওন করা আমাদের জন্য গৌরবের বিষয়। এরকম প্রচার এবং প্রোপাগান্ডা আমরা যারা চালিয়েছিলাম, আমাদের খুশির সীমা পরিসীমা থাকবে না। কিন্তু তিনি যদি ব্যর্থ হন তাহলে এই যে জেনারেশন জে বা জেনারেশন জেড, যে তারুণ্য এই বিপ্লবটি ঘটালো এবং সেই তারুণ্যের যে অভ্যুত্থানের সঙ্গে আমজনতা, সাধারণ জনতা তারা যোগদান করলেন এবং তার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা যে ক্ষমতায় বসলেন। কোনো কারণে যদি ডক্টর ইউনূস ফেল করেন, পরাজিত হন, ব্যর্থ হন, আল্লাহ না করুক, প্রথমে নাউজুবিল্লাহ বলে নিচ্ছি, যদি এমন পরিস্থিতি হয় তাকেও শেখ হাসিনার মতো চলে যেতে হয়, পালিয়ে যেতে হয়, কিংবা এমন যদি হয় তিনি হঠাৎ করে আমেরিকা চলে গেলেন আর এলেন না, কিংবা ইতিপূর্বে তিনি যখন রাজনৈতিক দল করেছিলেন, এটাতে রেকর্ড রয়েছে, তার সঙ্গে অনেকে যোগদান করেছিলেন এবং তার উপর নির্ভর করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বললেন আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করব না, এটা ভুল হয়েছে এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে তিনি জাতির কাছে মাপ চাইলেন। তো এই ঘটনা যখন ঘটেছিল সে আজ থেকে 15 বছর আগে, তারও আগে 16 বছর আগে, তখন তার তারুণ্য ছিল, বয়স ছিল, তাগদ ছিল। এখন তিনি বয়সের ভারে নুজু, কাজেই আগের মতো তার তারুণ্য নেই, শারীরিক শক্তি নেই, মনোবল নেই, কিন্তু মেধার যোগ্যতা হয়তো আগের চেয়ে বেশি আছে, অভিজ্ঞতা আগের চেয়ে বেশি আছে। তো এই কারণে তার সফলতার কোনো বিকল্প নেই আমাদের জন্য।
কারণ হলো, যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন, লাখ লাখ তরুণ যাদের ঘাম, যাদের অশ্রু, চোখের জল, যাদের রক্ত একাকার হয়ে গেছে বাংলার জমিনে, এবং এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই গণঅভ্যুত্থান কাজ করছে। যদি কোনো তৃতীয় শক্তি আসে, যদি কোনো অশুভ শক্তি আসে, তাহলে এই লক্ষ লক্ষ তরুণের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হবে। আমরা যারা বড় বড় কথা বলছিলাম আমাদেরকে জীবন্ত কবর দেয়া হবে, আমরা যারা দেশের মধ্যে আছি, জীবন্ত কবর। এখানে যাদেরকে এখন আইন আদালতে তোলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এটা তারা অনেক সৌভাগ্যবান। কিন্তু আগামীতে যদি আমরা পরাজিত হই, আমরা এই সুযোগটু পাবো না। আমাদেরকে একেবারে জীবন্ত ভস্ম করা হবে, চিতায় ফেলে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, অনেককে একেবারে জীবন্ত পুঁতে ফেলা হবে, এবং আমাদের বাড়ি ঘর এমনভাবে মিশিয়ে দেওয়া হবে মনে হবে এখানে কোনো বাড়িঘর ছিলই না। কাজী ডক্টর ইউনূস কোনো একক ব্যক্তি নন, তার ইচ্ছার সঙ্গে আমাদের জীবন জড়িত, তার সফলতার সঙ্গে আমাদের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সুখ, শান্তি এবং সমৃদ্ধি জড়িত। কাজী তাকে তেল মারা যাবে না, পুতুপুতু করা যাবে না তাকে নিয়ে। তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে, যাতে তার মনে কষ্ট না লাগে, এইভাবে কিছু কথা বলতে হবে। আমি শুরু করেছি, অনেকেই শুরু করেছেন, আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি, সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন। কিন্তু আমি অতীতে শেখ হাসিনাকে নিয়ে অনেক নির্দয় সমালোচনা করেছি, সে 2009 সন থেকেই। আপনারা যারা নিয়মিত আমার টকশো দেখেন, ভিডিও দেখেন, লেখালেখি পড়েন, তারা হয়তো জানেন। তো সে তুলনায় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমি হৃদয়ের যে অর্ঘ্য, প্রেম, ভালোবাসা, প্রণতি, ঠিক সেইগুলোকে রেখে আমার পিতা, আমার কাকা, আমার দাদা, আমার সন্তান, আমার প্রিয়জন, তাদেরকে আমি যেভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে বিষয়গুলো বলি, সেই কথাগুলি আমি তাকে বলছি। এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন, তার সফলতার কোনো সম্ভাবনা নেই। তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন। এক এক করে বলছি। তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরোজ শাহ তুগলক সিনড্রোম দেখা দিচ্ছে। 2014 সন থেকে এই সিনড্রোমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল, এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল। এখন সুলতান ফিরোজ শাহ তুগলকের যে সিনড্রোম, এটা কি? যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি, তার আশেপাশে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন, কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম যে দিল্লিতে সুলতান মুহাম্মদ বিন তুগলকের পর যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন অনবদ্য, এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতাতে ছিলেন, তার মধ্যে একটা দুর্বলতা ছিল। রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ভাষায় এটাকে ফিরোজ শাহ তুগলক সিনড্রোম বলা হয়। এবং ওই সমসাময়িক যে কজন ঐতিহাসিক ছিলেন, ফিরিস্তা, তারপরে মিনহাজুস সিরাজ, তারা সবাই স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গিয়েছেন, এবং রাজনীতির অনেক বইতে এই সিনড্রোম সম্পর্কে, এমনকি অপরাধ বিজ্ঞানের বইতেও এই সিনড্রোম সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। ডক্টর ইউনূস এবং তার যেহেতু একটা গবেষণা সেল রয়েছে এবং অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, এই বিষয়গুলো উপস্থাপন করে তার কাছে যদি দেয়া হয়, তৈরি করে দেওয়া হয়, এবং তিনি যদি এই সিনড্রোম থেকে মুক্ত হন, আশা করি তিনি অনেক ভালো করতে পারবেন। তার 2 নম্বর
যে সমস্যা, তিনি মন এবং মানসিকতায় চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না। এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন, এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে, এটি কোনো অবস্থাতেই তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না। এটা থেকে তাকে বের হতে হবে, তাকে সার্বজনীন হতে হবে। কেন গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগমকে তার লাগবে, এগুলো নিয়ে কথা হচ্ছে। কেন লামিয়াকে তার লাগবে, একেবারে সিনিয়র সচিব পদে লামিয়াকে প্রমোশন দিয়ে তার পাশে বসাতে হবে কেন? সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে, তারপর অন্যান্য জায়গা থেকে লোক নেই, কেন এই জায়গাগুলোতে লাগবে? এগুলো নিয়ে খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে। উনি বয়স্ক মানুষ, সব কথা তার সামনে কেউ বলতে পারে না, কিন্তু এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে, নারীর সঙ্গে পুরুষ আছে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেন, তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয়। বাদশাহ হারুন আর রশিদের মতো মানুষ, তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে, যুদ্ধ হয়ে গিয়েছিল, এই জিনিসগুলো জানতে হবে। একজন রমণীর কারণে সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের মধ্যে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল। এরপর একটার পর একটা তার জীবনে অনেক নারী এসেছে বাদশাহ জাহাঙ্গীরের জীবনে, এবং সবগুলো নারীর জন্যই অসংখ্য খুন খারাপি হয়েছে, বদনামি হয়েছে, সমস্যা হয়েছে। এবং সম্রাট আকবরের জীবনেও ঠিক একই সমস্যা। এখন রাষ্ট্র চালাবেন, ভালো কথা, সব মিলিয়ে আপনি আপনার মতো করে নর্মাল ওয়েতে রাষ্ট্রের একটা যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলের মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। এটা দয়া করে তিনি যদি দেখেন যে গ্রামীণ ব্যাংকের মতো করে, গ্রামীণ ফোনের মতো করে, কোনো প্রাইভেট বা কর্পোরেট হাউসের মতো করে আসলে পাবলিক অফিসগুলো কখনোই চলে না। আর যিনি নেতা হবেন, 18 কোটি মানুষের নেতা হবেন, তিনি চট্টগ্রামের জোবরা গ্রামের বাসিন্দা হিসেবে তার মন মস্তিষ্ক সেই দিকে মোতবাজ্য করে রাখলে এই জিনিসটি হবে না। তারপরে যে বিষয়টি, সেটা হলো তার মধ্যে এখনো পর্যন্ত প্রো পিউপিল, সাধারণ আম জনতার সঙ্গে তার যে ইন্টারঅ্যাকশন, এটা স্বাভাবিক নয়। যেমন তিনি খুব আবেগের বশবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন, সেখানে যে কথাগুলো বলেছেন, সেখানে কান্না করার চেষ্টা করেছেন। তার পিছনে দাঁড়িয়ে জনৈক ছাত্র নেতা বা সমন্বয়ক, তিনি চোখ পিটপিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন। এই দৃশ্যগুলো আসছে। আমি মনে করি যে এই কাজগুলো তার আর করা উচিত হয় না। এর কারণ হলো প্রো পিউপিল, জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে জনগণের সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে। তিনি সেটা কখনো করেননি। ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার, যেটা বঙ্গবন্ধুর ছিল। আর যদি আপনি অভিনয় করতে চান, তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না করাও ভালো। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাও কিন্তু সব অভিনয় করতে পারেননি। তিনি লাস্টে মেট্রো রেলে গিয়ে বা অন্যান্য জায়গাতে গিয়ে যে অভিনয় করার চেষ্টা করেছেন, এটি ধরা খেয়েছেন। এটা গেল 3। 4 নম্বর হলো তার যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি। তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন, মিস্টার তৌহিদ, ইটস ওকে, কিন্তু হি ইজ নট এ লিডার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যোগ্যতম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তৌহিদ সাহেবের চাইতে অনেক অনেক প্রগতিশীল। তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন, সিয়াটলে গিয়েছেন। কেন গিয়েছেন? তার কন্যার সন্তান হবে। তো তার কন্যার সন্তান হবে, এই জন্য তিনি সেখানে গিয়েছেন। এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে ফেলে দিয়ে চলে গেছেন।
কাজে এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন যিনি হামিম অর্থাৎ বিপদের বন্ধু নন। যদি তিনি ডক্টর ইউনূসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন, তাহলে ডক্টর ইউনূসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তার ছুটি দেওয়া ঠিক হয়নি। আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। 4 নম্বর গেল। 5 নম্বর হলো তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, পুলিশে, সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে কোনো জায়গাতেই এখন পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাইনি যার মধ্যে লিডারশিপ আছে, প্রত্যুৎপন্নমতিত্ব আছে, নেগোসিয়েশন আছে, ডিপ্লোম্যাসি আছে, পলিটিক্যাল মিশন আছে, ভিশন আছে ইত্যাদি। সব কিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে, কোথা থেকে কিভাবে কখন কোনটা ঘটছে আমরা টের পাচ্ছি না। এখন এই কাজগুলো তো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়িত্ব নিতে হচ্ছে। চিফ জাস্টিস তিনি রিফাত সাহেবকে কি চিনতেন? এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ লাভ করলেন, তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন, তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদ, এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সর্বনাশের জন্য আর উপকারের জন্য। এই দুজন মানুষ কি করে এলো? পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, এই 3টি পদ কি করে এলো? তিনি কি আইজিকে চেনেন? তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চেনেন? বা র্যাবের যিনি ডিজিকে করা হয়েছে তাদেরকে চেনেন? যদি জেনে থাকেন তাহলে এদের সকল দায় দায়িত্ব নিতে হবে। পুলিশ কেন গত 15 দিন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারছে না? কেন এই আইজি ওই তার আরামকে দাঁড়ায় বসে হেডকোয়ার্টারে সারাক্ষণ বসে থাকছেন? তার তো হেডকোয়ার্টারে একটা মিনিট থাকা উচিত না? প্রতিদিন তার অন্তত 10টা করে থানা ভিজিট করা উচিত প্রতিদিন, এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কনস্টেবল রয়েছেন, তাদের সঙ্গে তার একসাথে বসে তার সিভিল ড্রেসে যাওয়া উচিত। ওই সমস্ত মাথায় ক্যাপ পরে হাতে লাঠি দিয়ে বড় একটা গাড়ি নিয়ে পো 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 করে এটা ঘোরার কোনো দরকার নাই। তাকে তার যে কনস্টেবলরা ট্রমার মধ্যে আছে, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ট্রমার মধ্যে আছে, এই ট্রমা থেকে বের করার জন্য তাকে শুধুমাত্র পাখির মতো আগামী 1-2 মাস 3 মাস তাকে ঘুরতে হবে পুলিশের কর্মকর্তাদের। সেই কাজ না করে সেখানে একবার র্যাঙ্ক পড়াচ্ছেন, একবার ব্যাচ পড়াচ্ছেন, এবং আপনারা গিয়ে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টারে আইজির যে রুম, এইরকম বালাখানা আর কোনো কর্মকর্তার নাই। এই বেনজির সাহেব এটা করে গেছেন, সাথে আবার একটা বেডরুমও আছে, বিশাল একটা বেডরুমও আছে। আপনি খাবেন, দাবেন, ঘুমাবেন, সব রকম অফিসের ব্যবস্থা রয়েছে। এখন এই কাজ করলে তো আসলে ডক্টর ইউনূস চলতে পারবেন না। তার পুলিশ লাগবে, থানা লাগবে। থানাগুলোতে লোকজন ভিড় করছে, ছাত্ররা ভিড় করছে, সমন্বয়করা ভিড় করছে, তাদের সাথে পরামর্শ করে যেভাবে যাচ্ছে পাইকারি হারে মামলা হচ্ছে। এই আবার যাদেরকে ধরা হচ্ছে, কার কোথায় কিভাবে কারকে কয়টা ডিম মারা হবে, কি হবে, কোনো কিছুর মধ্যে পুলিশের সেই নিয়ন্ত্রণটা নেই। এই দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতেই হবে, এবং তিনি যদি সেই কমান্ডটা না আনতে পারেন পুলিশ বাহিনীতে, তাহলে শুধু অসহায় বোধ করলে হবে না। এটি গেল 6 নম্বর। 7 নম্বরে তিনি যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণের যে কথাবার্তাগুলো শুনতে ভালো, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, অস্পষ্ট। রাজনীতিবিদ যারা হন, নেতৃত্ব যারা দেন, ভেরি পয়েন্টিভ। এই কাজ করব, এই কাজ করব না, এই কাজ আমি এতদিনের মধ্যে করব, এই কাজ আমি করব না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি সব দিতে পারবো না। কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন, আবার যখন বলবেন চলে যাবেন, আরে বাবা, তাহলে আপনি নেতা হবেন কি করে? কথাটা একটু ব্যাখ্যা করেন তো, জিনিসটা কেমন হয়? আপনারা আমাকে এনেছেন, তাহলে আমরা ডেকে ডেকে এনেছি, আসো আসো আসো, ভালো কথা, কে ডেকে এনেছে? আবার বলছেন যে আমাকে বলতে গেলে যদি বলেন যে চলে যাব, চলে যাব, তাহলে আপনার দরকারটা কি? কেন আপনার দরকার?
আপনার এই পদ, আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে, আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে, কেন বলেন আপনি আমাদেরকে সেবা করবেন, আমাদেরকে চলে যাবেন কেন? কেন আপনার এই হতাশা, কেন আপনার এই অদূরদর্শিতা, কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব? এই জায়গাগুলো ঝেড়ে ফেলে, ইউ আর এ লিডার, আপনি নেতা, আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন। ইউ আর এ লিডার। আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আপনার প্রতিপক্ষ জামাত, দেশের 18 কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসিয়েছে তার বাইরে একটা বিশাল শ্রেণী, কম করে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে, তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসড়ে নামানোর জন্য পথ পেতে বসে আছে। আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে, তারা তো আনন্দে লাফাবে, বগল বাজাতে থাকবে, ক্যাতকুত ক্যাতকুত করে বগল বাজাতে থাকবে। বগলের সাবান দিয়ে ছোটকালে আমরা যেভাবে বগল বাজাতাম না শব্দ করে, এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মান্যবর প্রধান উপদেষ্টা স্বনির্বন্ধ অনুরোধ, ঘুরে দাঁড়ান। আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা, তারপরে ওই যে সমস্ত এগুলো এগুলো ঠিক না। আপনি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এখন চুপ্পু সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে, আপনি মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিজ এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পরতেন, এর সাথে আপনার ওই পাঞ্জাবি, পুরনো পাজামা, এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না, দেখতে খারাপ দেখায়। ইউ আর রিপ্রেজেন্টিং দ্য নেশন। এগুলো আপনি অন্য জায়গাতে সেগুলো হয়। আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, মানে সব কথা তো শুনতে ভালো হয় না। যেমন মহাত্মা গান্ধী, তিনি খালি গায়ে থাকতেন, ধুতি পরে থাকতেন। তো এটা নিয়ে একবার নীরজচন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো যে এই যে নেতাজি, মানে নেতাজি তো না, বপু বা মহাত্মা গান্ধী, মহাত্মাজি, তিনি এই যে খালি গায়ে এইভাবে ঘুরেন এবং এইভাবেই তিনি ইংল্যান্ডে গেলেন, এটাকে আপনি কি দৃষ্টিতে দেখেন? নীরজচন্দ্র চৌধুরী ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার এই শতাব্দীর। তো তিনি বললেন যে এর সে ভণ্ডামি আর নাই, ওর মধ্যে ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই, কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, কোনো গরিমা নাই। ও ভণ্ডামি করে একটা সুযোগ নিয়ে এ ভারতবাসীকে বিভ্রান্ত করছে এবং ভারতের সমস্ত আন্দোলনকে সর্বনাশ করে দিচ্ছে। এবং এ কথা দেশ পত্রিকাতে 1986 সনে এই নীরজচন্দ্র চৌধুরী এই সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল। এখন প্রতিটি মানুষেরই স্থানকাল পাত্রভেদে আর ওইভাবে তার পোশাক আশাক, খাবার দাবার। আপনি থাকছেন যমুনাতে, চড়ছেন আপনি মার্সিডিজ বেঞ্চে, খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার, আর আপনি পোশাক পরছেন গ্রামীণ চেক। ইটস নট ফেয়ার। আপনাকে অন্য সব যাবার সময় দেখুন, একসময় নরেন্দ্র মোদী খুব অফ ড্রেস ছিল, মমতা ব্যানার্জি অফ ড্রেস পরেন, কিন্তু যখন রাষ্ট্রীয় যে প্রোটোকল হয় সেখানে বিশ্ব নেতাদের মাঝে যখন আপনি দাঁড়াবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনি নেলসন ম্যান্ডেলার পোশাকের দিকে তাকায় দেখেন তো, তার পোশাকের দিকে তাকায় দেখেন। এখন আপনি কি নেলসন ম্যান্ডেলার চেয়ে বড় হয়ে গেছেন? তার পোশাকের দিকে তাকায় দেখেন কি স্মার্ট তিনি ছিলেন। একটা জাতীয় পোশাক পরতেন, নিজস্ব একটা ড্রেস ছিল ইয়াসির আরাফাতের। আপনি একবার তাকায় দেখেন তো সেই পোশাকগুলো। কিংবা আপনি চে গুয়েভারের পোশাক দেখেন, বা চে গুয়েভারের বন্ধু যিনি ফিদেল ক্যাস্ট্রো, তার পোশাক দেখেন, সালভেদর আলেন্দের পোশাক দেখেন, কত বড় বিপ্লবী নাসের, গামাল আব্দেল নাসের, তার পোশাক দেখেন। সেইভাবে আপনি সুন্দর করে নিজেকে প্রস্তুত করেন। অ্যাজ লং অ্যাজ আপনার ফুড যদি ভালো না হয়, আপনার মনে স্পৃহা জাগবে না, পোশাক যদি ভালো না হয়, এবং আপনি যদি পরিবেশ যে চেয়ারে বসেন চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা ওইভাবে রাজস্বিকতা না আসে, রাজার চেয়ারে প্রজা বসে না, আপনি রাজার চেয়ারে বসে আছেন, রাজার চেয়ারে রাজার মতোই বসতে হয়। রাজা কখনো মানে ভয় পায় না, তাকে রাজদণ্ড হাতে নিয়ে রাজার মতোই সব কিছু চলতে হয়। তো এই যে লক্ষণগুলো বললাম, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার,
কিন্তু যেহেতু আপনার সঙ্গে আমাদের অনেকের নিয়তি জড়িয়ে গেছে, কাজে এই কথাগুলো বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আপনারা শুনছিলেন গোলাম মোল্লা রনির মুখ থেকে যে ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে এর বাংলাদেশের পরিস্থিতি কি হবে, এবং যারা এই গণভ্যুত্থান করেছেন অর্থাৎ এই স্বাধীনতা এনেছেন তাদের কি পরিস্থিতি হবে, এবং যারা এই সরকারকে কটূক্তি করেছিলেন অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারকে যারা তাড়িয়ে দিয়েছেন, যারা তাদেরকে পরাজিত করেছেন, তাদের কি অবস্থা হবে। তবে প্রিয় দর্শক, আমরা 100% আশাবাদী যে আমরা যে স্বাধীনতা ফিরে এনেছি, এই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মতো শক্তি কারণেই ডক্টর ইউনূস উনি আমরা এই পর্যন্তই এই যে গত কয়েকদিন হলো তিনি কিন্তু একটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ শুনেই কিন্তু আমরা আশ্বাস পেয়েছি যে না, তার দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব, এবং আমরা যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকট রয়েছিল সেগুলো কিন্তু পূরণ করা, অর্থাৎ যেগুলো দেশের ঋণ রয়েছে সেই ঋণও কিন্তু পরিশোধ করার মতো ডক্টর ইউনূসের কাছে ক্যাটাগরি রয়েছে, এবং এর জন্য অনেক রাষ্ট্র থেকে আর্থিকভাবে হাত বাড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ প্রস্তাব জানিয়েছেন। সেই হিসেবে কিন্তু ডক্টর ইউনূস এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশের যে আর্থিক সংকটে রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে পারবে তিনি, এবং যে ছাত্ররা এই দেশটিকে স্বাধীন করেছে তারা কিন্তু ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবে যতদিন পর্যন্ত দেশের পরিপূর্ণ নিরাপত্তা এবং দেশের পরিপূর্ণ একটি গন্তব্যস্থলে না পৌঁছায়, অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত। অনেকেই যেরকম বাজে মন্তব্য করছেন, আমি আপনাদেরকে বলবো এরকম মন্তব্য করে নিজেরা নিজেদের পায়ে কুড়াল দিবেন না, কারণ আজকে যদি আপনি এই বাজে মন্তব্যটি করে দুদিন ধরা খান তাহলে আপনারও কিন্তু আওয়ামী লীগ বলে আপনাকে কিন্তু জনগণ আপনাকে ইচ্ছা মতো ধুলাই করবে। অতএব আমরা সবাই যে সরকারকে ছাত্ররা যে স্বাধীনতা ফিরিয়ে এনেছে সম্মান সেটা ধরে রাখার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু দেওয়া হয়েছে। অনেকেই আমি দেখতেছি ওলামায়ে কেরামরাও ডক্টর ইউনূসকে একটু বাঁকা চোখে দেখছেন। আসলে এখানে বাঁকা চোখে দেখার কোনো কিছুই নেই, কারণ ডক্টর ইউনূস যদি তার মাধ্যমেই রাষ্ট্র যদি চলে বা মেরামত করা যায় তাহলে এটি খারাপের কিছু নয়, কারণ ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের প্রথম দুটি ধাক্কা, 1 নম্বর হলো যে স্বৈরাচারের বিচার করা, 2 নম্বর হলো বাংলাদেশের যে আর্থিক সংকট রয়েছে সেগুলো যে পূরণ করা, অর্থাৎ এই আর্থিক সংকটটা যেন আমাদের কাটিয়ে উঠতে পারে, সেই হিসেবে ডক্টর ইউনূস এটাতে ভালো ভূমিকা রাখতে পারবে, এই জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে। অতএব এ নিয়ে মন্তব্য করা বা সরকারকে চাপ দেওয়ার কোনো কিছুই নেই। আপনার ধৈর্য ধারণ করুন, অবশ্যই অচিরেই আবার নির্বাচন আসবে এবং নির্বাচনের পরে জনগণের ভোটে একজন সরকার নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি।